নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস। শাম্ভবী প্রোডাকশনসের আজকের সবিশেষ নিবেদন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিক ও কবরের ত্রাস গল্পটি। তাহলে মন দিয়ে শুনতে থাকুন আজকের এই পরিবেশনা। চলো আজকে তাহলে সময় মতোই বেরিয়ে পড়া যাক। আর যেতে যেতেও তো বেশ কিছুটা সময় লেগেই যাবে নাকি। তারপরে আবার ঠাকুর মশাইয়ের জন্য পাসিং শো, আর সেই সঙ্গে তেলে ভাজাও কিনতে হবে যে। উনি তো আবার আমাদের জন্য পথে বসে থাকবেন কি না। সে তুমি এক প্রকার ঠিকই বলেছ। আমার আবার আজকে একটু মন মরা লাগছে। মনে হচ্ছে আজকে যাওয়াটা ঠিক হবে না। তবে চিন্তা নেই, আমি ওনার জন্য সব কিছু নিয়ে যাব। ওনার জন্য পাসিং শো আর তেলে ভাজাটাও নিতে হবে যে, সে অসুবিধা নেই। আমি না হয় সামনের হলধরের দোকান থেকে এগুলো নিয়ে যাব। কি বলো বিভূতি? আমি কিশোরীকে এই কথাগুলি ভাবতে দেখে এক প্রকার বিচলিতই হয়ে পড়লাম। ভাবলাম সে হঠাৎ এমনটা মনে করছে কেন, কোনো অসুবিধে আছে নাকি। তবে ওর মুখ দেখে সেভাবে কোনো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। মাঝে মাঝে সে আবার গভীর চিন্তায় ডুবে গেলে এমনটা করে বই কি। সাবলীলভাবে কথা বললেও একটা কিছু নিয়ে তার যে সমস্যা হচ্ছিল এটা বেশ ভালোই বুঝতে পারলাম। তার মনের মধ্যে এই বিষয়টিকে নিয়ে অনেক দ্বন্দ্ব ছিল। এটা ভেবেই আমি তাকে উদ্দেশ্য করে বললাম, আহা কিশোরী, তুমি আবার এত চটে যাচ্ছ কেন? নিজেই তো বলো যে ঠাকুর মশাইয়ের কাছে গেলে সব সমস্যার একটা আশু সমাধান ঠিকই বেরিয়ে যায়। উনি তো অন্তর্যামী। দেখো, ওনার কাছে গেলেই তোমার সব সমস্যা নিমেষেই গায়েব হয়ে যাবে। এটাই তো চমৎকার গো ভায়া, এটাই তো চমৎকার। দেখলাম কিশোরীর মুখ চোখের ভাষা একেবারে পরিবর্তিত হয়ে গেল। যে মানুষটা এতক্ষণ ধরে নানান রকমের চিন্তার সাগরে ডুবেছিল, সে হঠাৎ করে আনন্দের সাথে বলে উঠল, বাহ, দারুণ কথাখানা বলেছ তো। আমি তো এটা ভেবেই দেখিনি। হ্যাঁ হ্যাঁ, চলো, আমাদের তাহলে এগিয়ে যাওয়া উচিত। আমিও কিশোরী রবিবার বিকেলের দিকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। এরপরে মঠলেনের রাস্তা ধরে হাঁটতে শুরু করলাম। বেশ কিছুটা এগোনোর পরেই কিশোরী একখানা পাসিং শোয়ের প্যাকেট কিনে নিল, আর তারপরে কাছের দোকানটা থেকে তেলে ভাজার প্যাকেট নিয়ে এগোতে শুরু করলো। আমিও তাকে অনুসরণ করেই চললাম। হলধরের দোকান থেকেই কিনল সেগুলো। ঠিক যেমনটা বলেছিল তেমনটাই কাজ। এরপরে ক্ষণিকের ব্যবধানেই ঠাকুর মশাইয়ের বাড়ির সামনে আমরা এসে উপস্থিত হলাম। দেখলাম চারি ঘরের কাজ করছে। সে আমাদের পায়ের শব্দ পেলেই কিভাবে যেন আন্দাজ করে ফেলতো জানি না, তবে সে এদিকে এসে বলল, যাক বাবা, কাকাবাবু, আপনারা তাহলে এলেন বই কি। সেই কখন থেকে বাবা আপনাদের পথ চেয়ে প্রতীক্ষায় রয়েছেন। আমাকে কত করে আপনাদের কথা বলছিলেন, আর আপনারা এই এলেন। যাক, তবু অনেকটা স্বস্তি লাগছে। উফ, যা গরম পড়েছে। একটু যদি বৃষ্টি হতো খুব ভালো হতো। এখন তো কালবৈশাখীর সময়। এখন এক পশলা বৃষ্টি নামলে শরীরটা একটু জুড়োয়, কিন্তু যা প্যাচ প্যাচে গরম, পারা যাচ্ছে না। চারির কথা শেষ হতে না হতেই হঠাৎ করে মেঘটা গর্জন করে উঠল। এমনিতেই বৈশাখ মাসের সন্ধে, মাঝে মধ্যেই কালবৈশাখীর প্রভাবটা তো থাকবেই। এটা ভেবেই
আরও তাড়াতাড়ি পা চালিয়ে ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। তাহলে যা ভেবেছিলাম সেটাই যে একেবারে সত্যি প্রমাণিত হয়েছে তা আন্দাজ করতে পেরে নিজের মনটাও ভরে উঠল। তার পাশাপাশি এটাও ভাবলাম যে বৃষ্টিটা একটু জোরেই হোক, তাহলে পৃথিবীটা একটু ঠান্ডা হবে। গরমের জেরে একেবারে নাজেহাল অবস্থা একেবারে। এই কথাগুলি ভাবতে ভাবতেই দেখলাম চারি আমাদেরকে ঠাকুরমশাইয়ের ঘরের দিকে যাওয়ার জন্যে অনুরোধ করছে। আমিও কিশোরী আর অপেক্ষা না করে তার ঘরের দিকে এগিয়ে গেলাম। এরপরে ঘরের ভেতরে ঢুকে দেখলাম ঠাকুরমশাই নিজের স্থানে চুপচাপ গালে হাত দিয়ে বসে রয়েছে। তিনি যে কোনো একটি বিষয়কে নিয়ে গভীরে চিন্তা করে চলেছেন সেটি তাকে দেখা মাত্রই আন্দাজ করে নিতে অসুবিধা হলো না। আমি তার কাছে থাকা টেবিলটির দিকে পাসিং শো ও তেলে ভাজার প্যাকেটটি এগিয়ে দিয়ে বললাম, এই নিন ঠাকুরমশাই, আপনার জন্যই এগুলি নিয়ে এসেছি। এগুলো সবই আপনার বড় পছন্দের জিনিস। ঠাকুরমশাই পাসিং শোয়ের প্যাকেটটি দেখে মনে মনে বেশ খুশিই হলেন। এরপরে সেখান থেকে একখানা সিগারেট বার করে তাতে আগুন দিয়ে বললেন, তোমরা দেখছি দুজনেই আমার বেশ খেয়াল রাখছো, তবে ভালো ভালো। আসলে তোমাদেরকে কোন বিষয়টি আমার দরজা পর্যন্ত টেনে আনছে সেটা বুঝতে বাকি নেই। ওনার এই হাসিটির মধ্যেও অনেক চমকপ্রদ বিষয় লুকিয়েছে। আসলে উনি মানুষের মন পড়ে ফেলতে পারতেন, আর সেটির ভিত্তিতেই উনি হয়তো সেদিনও হেসেছিলেন। এ কথা আন্দাজ করবার সাথে সাথেই আমি ক্ষণিকের জন্যে হকচকিয়ে গেলাম। এরপরে দেখলাম উনি আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার বিভূতি, আজকে তাহলে কোন বিষয়ের উপরে গল্প শুনতে চাইছো? অন্যদিন তো তুমি আমাকে বিষয় সম্পর্কে সূচিত করে দাও, তবে আজকে এমন চুপচাপ রয়েছো কেন? আমি আর সেভাবে কথা বাড়ালাম না, কেবল বললাম, আসলে আমার মনে হয় আপনি আমার মনের কথা খুব সহজেই পড়ে ফেলতে পারেন। আর কেবল আমার মনের কথা কেন, আপনি তো সকলের মনের কথাই আন্দাজ করতে পারেন। আসলে এতকাল ধরে আপনি এত প্রকারের মানুষজনকে দেখেছেন, ফলে আপনার মনের মধ্যেও মানুষকে ঘিরে একটা সচেতনতা বোধ তো তৈরি হয়ে গিয়েছে। সেটির ভিত্তিতেই হয়তো আপনি এমনটা ভাবেন কিংবা করে থাকেন। হ্যাঁ, সে তুমি ঠিকই বলেছ বিভূতি। আসলে এতকাল ধরে এত রকমের মানুষকে দেখেছি, মানুষের মনের বিষয়টা নিয়ে আজ আর আলাদা করে চিন্তা করতেও হয় না। এই জ্যোতিষবিদ্যার কাজটা করবার ক্ষেত্রে নানান রকমের ঝুঁকির সম্মুখীন হতেও হয়। সেটির উপরে ভিত্তি করেই বলতে পারি যে আগামীতে তোমার মধ্যে চলতে থাকা দুশ্চিন্তার পারদটা আরো বহুগুণ বৃদ্ধি পেয়ে যাবে। ঠাকুরমশাই যে কিভাবে আমার মনের মধ্যে চলতে থাকা দুশ্চিন্তাগুলিকে বুঝে ফেলতেন অনায়াসেই, তা কিছুতেই আন্দাজ করতে পারতাম না। তবে হ্যাঁ, ওই যে বললাম, উনি সব কিছু বুঝে যাওয়ার ক্ষমতা রাখতেন। সেটা এক প্রকার ঈশ্বরের আশীর্বাদই বলতে পারেন। আমি কথা না বাড়িয়ে বললাম, আজকে তবে আমাদেরকে একটা ভয়ঙ্কর ভূতের গল্প শোনান ঠাকুরমশাই। আপনার কাছে ভূতের গল্প শুনতে বেশ ভালোই লাগবে। আমার কথা শুনে ঠাকুরমশাই বলে উঠলেন, বুঝলাম, তোমরা তাহলে আমার কাছে ভয়ঙ্কর ভূতের কাহিনী শোনবার জন্যই এসেছো। বেশ বেশ,
তাহলে আজকে আমি তোমাদেরকে সেই রকমই একটি কাহিনীর সাথে পরিচয় করাচ্ছি। এই বলেই কাহিনী বলা শুরু করলেন ঠাকুরমশাই। আর আমরাও তাঁর কাহিনীর অন্দরে লুকিয়ে থাকা রসদকে খুঁজে বার করবার জন্যে একেবারে আট ঘাট বেঁধে প্রস্তুতি নিয়ে ফেললাম। তিনি বলতে শুরু করলেন। আমি সেবারে একটা ভিন্ন গাঁয়ে গিয়েছিলাম। আমার মামার ছেলের সাথে সাক্ষাৎ করতে আমাকে সেখানে যেতে হয়েছিল। তখন আমারও বয়স খুব একটা বেশি ছিল না, বলতে পারো সাধনার কাজ সবে শিখছি। গ্রামে গঞ্জে ঘুরে বেড়াতে আমার বেশ ভালোই লাগতো। আর এর থেকেও বড় কথা, গ্রামে গঞ্জে শ্মশানে ঘুরতেই হতো, কারণ শ্মশান চত্বরে অনেক কাপালিকের সান্নিধ্য লাভ সম্ভব হতো। তারা হলেন গিয়ে মহাজ্ঞানী মানুষ। তাদের সাথে সাক্ষাৎ করতে পারলে মানুষের দৈনন্দিন জীবনের সমস্যাগুলি অনেকাংশেই সমাধানের দিকে এগিয়ে যেত বৈকি। ফলে সেই কারণেই মাঝে মধ্যে এই সকল গ্রামের উপকণ্ঠে পৌঁছে যেতে একেবারেই খারাপ লাগতো না। আমিও সেবারে ওই গ্রামে গিয়ে এমনই এক কাপালিকের সান্নিধ্য লাভ করেছিলাম। শ্মশানের ভিতরে প্রবেশের পরেই দেখলাম তিনি নানান রকমের কঠিন কঠিন সব মন্ত্র পাঠ করে চলেছেন। বারবার তার কণ্ঠে এই মন্ত্রের শব্দগুলি শুনবার ফলে আমারও চিন্তা শক্তি কেমন যেন এক জায়গায় স্থগিত হয়ে গিয়েছিল। মন্ত্রের ওই ধ্বনির মধ্যে ছিল ভিন্ন রকমের এক মাদকতা। সেই মাদকতার সুর বড়ই চমৎকার। মানুষ কোনোভাবেই সেটিকে এড়িয়ে যেতে পারবে না। দেখলাম তিনি তার সামনে রেখেছেন একটি মৃত মানুষের শরীর। ওই শরীরটির উপরেই এই মন্ত্র পাঠ করে চলেছেন। বুঝলাম তিনি সব সাধনা করছেন। এই সাধনার প্রভাবকে আন্দাজ করবার মতন শক্তি কিংবা বুদ্ধি দুটোরই কোনোটাই আমার ছিল না। আমি সেখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে এই সমস্ত বিষয়টি যে দেখছিলাম, তা তিনি কিভাবে আন্দাজ করে ফেলতে পেরেছিলেন আমি জানি না। এমন সময় তিনি একটি গম্ভীর কণ্ঠ তুলে ধরে বললেন, কিরে, কি করছিস ওখানে? তারারাত, সাহস থাকে তো এদিকে আয়, আমার কাছে আয়, এখানে বোর, নিজের চোখে সবটা দেখ। সে ক্ষমতা কি তোর আছে? তাহলে আয় এখানে, আয় বলছি। আমি কিছুতেই কাপালিকের ডাকে সাড়া দিতে চাইছিলাম না। ওনার ওই জটাধারী বেশভূষা দেখে যে কোনো মানুষেরই চোখ কপালে উঠে যেতে পারে। তিনি কিভাবে যে আমার উপস্থিতি টের পেয়েছিলেন সেটা দেখেই সব থেকে বড় অবাক লেগেছিল। আমি গাছের আড়াল থেকে ক্রমে বেরিয়ে এসে নিজেকে প্রকাশ করলাম। উনি আমাকে উদ্দেশ্য করে বললেন, ওভাবে লুকিয়ে লুকিয়ে দেখে কি হবে? তুই এখন কি ভাবছিস আমি জানি। তুই ভাবছিস আমি তোর নাম কিভাবে জানলাম? এই মরাটা কোত্থেকে ভেসে এসেছে আমি সেটাও জানি। এমনকি কে কে মেরেছে আমি সেটাও চোখ বন্ধ করে বলে দিতে পারবো। যদি চাস তুই পরখ করে দেখে নিতে পারিস। আমি তখন বড্ড ভীতু ছিলাম। চোখের সামনে একটা মরাকে শুয়ে থাকতে দেখেই আমার দম বেরিয়ে গিয়েছিল। তারপরে তো সেই বিষয় জিজ্ঞাসা করা। আমি সেই সময় সাধনার একেবারে সূচনা লগ্নে দাঁড়িয়ে এই অবস্থায় কি করতাম
আমি থতমত খেয়ে বললাম, না না, আপনাকে সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। আপনি হলেন গিয়ে শক্তির উপাসক। আপনি মহামায়ার কুণ্ডলিনী শক্তিকে জাগরিত করতে পেরেছেন। সেখানে আপনার সাথে ছল করবার পরিণাম কি হতে পারে তা আমার থেকে ভালো কেই বা জানবে। বেশ বেশ, তোর কথার মধ্যে দেখছি একটা শক্তি রয়েছে। বুঝতেই পারছি তুই কি চাস। তুই এখন একজন শক্তিশালী মানুষ হওয়ার পথে এগিয়েছিস। তুই চাইছিস আগামীতে তোর মধ্যে এমন অনেক অসাধারণ সব শক্তির উন্মেষ ঘটুক, যেটির দ্বারা তুই এই মহাবিশ্বের সমস্ত শক্তিকে হাতের মুঠোয় নিয়ে আসতে পারিস। হবে হবে, সবই হবে, তবে তার জন্য তোকে কঠোর সাধনা করতে হবে। সেই সাধনার পথও কিন্তু এত সহজ হবে না, এটা জেনে রাখিস। তবে এক বিশেষ কর্মের দ্বারা তুই খুব সহজেই বেশ কিছুটা শক্তি আয়ত্ত করে ফেলতে পারবি। তুই তোর সামনে দাঁড়িয়ে থাকা মানুষের মুখ দেখে বলে দিতে পারবি সে কি চায়। যদি আমি ভুল হই তাহলে আমাকে বল। কিরে, সাহস থাকলে বল আমি ভুল বলছি। আমি কাপালিকের একটি কথাও মিথ্যা প্রমাণ করতে পারছিলাম না। তার কারণ আমি জানতাম উনি আমার মন পড়ে ফেলতে পেরেছেন। তাই আমি ওনার বিরুদ্ধে না গিয়ে ওনাকে শান্তভাবেই জিজ্ঞাসা করলাম, আচ্ছা বাবা, এমন শক্তির অধিকারী হতে হলে আমাকে কি করতে হবে? আমি যদি মানুষের মন পড়ে বুঝতে চাই তাহলে আমাকে কি করতে হবে? আপনি যে পন্থার কথাটি বলেছেন, মানে যত অল্প সময়ের মধ্যে এমন একটি পন্থা নির্বাচন করে ফেলা যায়, আমি সেটাই করতে চাইছি। অল্প সময় লাগলেও আমি জানি আমাকে অনেক ঝুঁকি পোহাতে হবে, তবে আমি পিছু পা হব না। আপনার আশীর্বাদ থাকলে আমি অবশ্যই আমার লক্ষ্যে ঠিক ঠিক পৌঁছে যেতে পারবো। বেশ, তুই যা চাইছিস তাহলে তাই হবে। তবে এর জন্য তোকে একটি পরীক্ষা দিতে হবে। ভাবিস না এই পরীক্ষার কাজ সহজ। এই পরীক্ষা তোকে আজকে রাতেই দিতে হবে। আজকের রাতটা হলো মিরালি অমাবস্যার রাত। এই রাতে প্রেতেরা স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। আমার প্রয়োজন এক বিশেষ করটির। সেটি এনে দিতে পারলে আমি যজ্ঞের আগুনে সেটিকে বিসর্জিত করব। এরপরে এই মরাটাকে আমি জাগিয়ে তুলব। একে বলে ভৈরব সাধনা। এরপর একে যা যা বলবো সে তেমনটাই করে যাবে, আর আমি একে নিজের কাজে লাগাবো না। তুই যদি চাস একে তোর সাথে বেঁধে দিতে পারি, ভয় নেই। বেঁধে দেওয়ার অর্থ এমনটা নয় যে এই মোড়া সবসময় তোর সাথে ঘুরে ঘুরে বেড়াবে। এর আত্মাটিকে তোর সাথে বেঁধে দেব। এ সারাদিনই গায়েবই থাকবে, তবে তুই চাইলে এ রাতের বেলা নিজের শক্তি বৃদ্ধি করে তোর সামনে এসে দাঁড়াবে। তখন তুই ওকে দিয়ে যা যা করতে বলবি সেটা সে অনায়াসেই করে দেবে। তবে ওই যে বললাম, মনে রাখিস একে দিয়ে কোনো খারাপ কাজ করাবি না, তাহলে কিন্তু এ তোকেই মেরে ফেলবে। কথাটা মনে রাখিস তারানাথ। নে যা এবারে এই গ্রামের পশ্চিম সীমান্তে অবস্থিত কবরস্থান থেকে আমার জন্য সেই করটি খুঁজে নিয়ে আয়। ওই কবরখানাতেই তুই সেটির সন্ধান পাবি। তবে মনে রাখিস ওই জায়গাটা এতটাই ভয়াবহ যে সেখানে একবার যে যায় সে আর কোনোদিনও ফিরে আসতে পারে না। যা,
আজকে রাতের মধ্যেই তোকে এই কাজ সম্পন্ন করতে হবে। আগামীকাল ভোরের আলো ফোটার আগেই তোকে করটিটা এনে আমাকে দিতে হবে। দেরি করিস না, এক্ষুনি রওনা হয়ে যা। সেদিন আমি মনে সাহস নিয়ে ওই করটি আনতে রওনা হয়ে গিয়েছিলাম। সেই পুরনো কবরখানায় যাওয়া এতটাও সহজ কাজ ছিল না। তার কারণ ওই কবরখানা কোনো সাধারণ কবরখানা ছিল না, সেটি ছিল ডাইনিদের আড্ডাখানা। শোনা যায় ওই জায়গায় নাকি ডাইনিদেরকেই পুঁতে দেয়া হতো, জ্যান্ত পুঁতে দেয়া হতো তাদেরকে। ফলে তাদের আত্মা ওই জমির উপরে কবজা করে বসেছিল, যেখানে নাকি এখনো তারা নিজেদের সাধনার কাজ করে। এমনটাই মামাতো ভাইয়ের মুখে শুনেছিলাম আমি। আসলে ডাইনিরা নিজেদের সাধনার কাজ সম্পাদনের জন্যে মানুষের রক্ত ও মাংস ব্যবহার করত। সাধারণ মানুষগুলিকে রূপের জালে জড়িয়ে তাদেরকে নিজের সাথে করে নিয়ে যেত। এরপরে তাদেরকে মেরে ফেলে তাদের রক্ত খেত। এভাবেই তারা নিজেদের যৌবন ধরে রাখত আর কি। তারপরে তাদের দেহগুলিকে পচিয়ে হাড়ের সাহায্যে নিজেদের অসম্পূর্ণ সাধনার কাজ সম্পূর্ণ করত। গ্রামের মানুষরা এই বিষয়ে জানতে পেরে একদিন তাদের অলক্ষ্যেই ওই কবরখানার ভিতরে আক্রমণ করে। এরপরে তাদেরকে ধারালো অস্ত্রের সাহায্যে শেষ করে ফেলে ওই স্থানেই মাটি খুঁড়ে পুঁতে দেয়। সেই থেকেই ওই জায়গাটি অভিশপ্ত। তাদের একজনেরও আত্মা শান্তি লাভ করতে পারেনি। তাদের বিদেহী আত্মা ওই স্থানটিকে দখল করে ঘুরে বেড়াতো। ওই রকম একটি জায়গায় যাওয়ার কথা ভাবলে যে কোনো মানুষেরই পা কাঁপার কথা। তবে আমি সেখানে যাওয়ার জন্যেই একেবারে মরিয়া হয়ে উঠেছিলাম। তার কারণ আমাকে যে করেই হোক ওই চমৎকারী শক্তিকে হাসিল করতে হতো। এ কথা ভেবেই সেদিন প্রাণের মায়া ত্যাগ করে আমি পুরনো কবরখানার সামনে গিয়ে উপস্থিত হই। আমি সেখানে পা রাখবার সাথে সাথেই দেখলাম হঠাৎ প্রচণ্ড করে মেঘ গর্জন করে উঠল। আমি সেই আলোর ঝলকানিতে কিছু ছায়াকে ওই স্থানটি থেকে সরে যেতে দেখলাম। মনে হচ্ছিল সেই ছায়াগুলি যেন আমাকে লক্ষ্য করছে। দূরে অন্ধকারের গর্ভে লুকিয়েও তারা আমারই উপরে নজর রেখে চলেছে। আজও ভাবলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। আমি এক পা করে সাহস জুড়িয়ে কবরখানার ভিতরে প্রবেশ করতে লাগলাম। আবারও মেঘটা গর্জন করে উঠল। এমন সময় খিকখিকে একটা হাসির শব্দ শুনতে পেলাম। কেউ যেন আমাকে উদ্দেশ্য করে বলছিল, এখানে কেউ আসে না, এখানে কেবল আমরা থাকি। আর তুই কিনা এখানে এসেছিস। কতদিন রক্ত মাংসের স্বাদ পাইনি, কতদিন গরম রক্ত আর নরম মাংসের আস্বাদ না পেয়ে মন মরা হয়ে রয়েছি আমরা। যাক, ভালোই হয়েছে, এবারে তোকে পেয়েছি। এখান থেকে আর বেঁচে বেরোতে পারবি ভেবেছিস? আর পারবি না, পারবি না। আমি এতকাল এত স্থানে গিয়েছিলাম, কিন্তু এমন মারাত্মক ভয় কোনো কালেই আমাকে গ্রাস করতে পারেনি।
আমি মা কালীর নাম জপ করতে করতে সামনের দিকে এগোতে থাকলাম। এক পা করে এগোতে এগোতে দেখলাম কবরখানাটির চারিপাশে মানুষের হাড় গোড় ছড়ানো রয়েছে। এটি দেখেই আমি চমকে উঠলাম। ভাবলাম, এত পুরনো কোনো একটি স্থানে আজও কিভাবে মানুষের হাড়গোড় পড়ে থাকতে পারে। তার মানে সত্যি এখানে ডাইনিদের বাস রয়েছে। আজও তারা ওই একইভাবে মানুষকে শেষ করে ফেলে আর তাদের হাড় নিয়ে সাধনা করে। আমি শুনেছিলাম এই সকল ডাইনিরা মৃত্যুর পরেও নিজের অস্তিত্ব নিয়ে জীবিত থাকতে পারে। তারা তাদের অস্তিত্বকে বলবৎ রাখতে পারে কেবলই সাধারণের রক্তে স্নান করে। সেদিন নিজের চোখে যা দেখেছিলাম তা একেবারেই বিশ্বাস করতে পারছিলাম না। এমন সময়ে আবারও জোরে বাজ পড়ল। সাথে সাথে সামনের পরিসরটা বেশ কিছুটা আলোকিত হয়ে উঠল। সেই আলোতেই দেখতে পেলাম একটি ভয়ঙ্কর মূর্তি। কোনো মহিলাকে যেন কেউ উল্টো করে দাঁড় করিয়ে রেখেছে। মাথা নিচে পা উপরে করে কে এভাবে দাঁড়িয়ে থাকতে পারে? মুহূর্তের মধ্যেই সেটিকে গায়েব হয়ে যেতে দেখলাম। এরপরে আবার মনে হলো সেটি আমাকে কেন্দ্র করেই প্রদক্ষিণ করে চলেছে। ক্ষণিক তাকে দেখে আবারও মনে হলো সেটি চোখের সামনে নেই। আলো আঁধারির এই খেলাটি ক্রমে বৃদ্ধি পেয়েই চলল। এমন সময় মনে হলো কেউ আমার ঠিক পিছনে দাঁড়িয়ে রয়েছে। তারানাথ, এই তারানাথ, ভালো করে তাকিয়ে দেখ, আমি তোর পিছনেই দাঁড়িয়ে রয়েছি। করটির সন্ধানে এসেছিস বুঝি? ওই কাপালিক তোকে পাঠিয়েছে, তাই না? কিন্তু তুই তো জানিস না, সে তো নিজের কাজ সিদ্ধ করার জন্যই তোকে এখানে পাঠিয়েছে। কারণ সে তো আমাদের সাধনা করছে। আমরা হলাম গিয়ে কালো শক্তির উপাসক। সে আমাদের প্রসন্ন করে নিজের আশু ফল লাভ করতে চেয়েছে, আর সেই কারণে তোকে এখানে পাঠিয়েছে। আমরা কাঁচা রক্তের অভিপ্রায়ে কতকাল ধরে এখানে অপেক্ষা করছি। করটি তো কেবল একটা বাহানা মাত্র। আমরা মানুষের কাঁচা রক্তের স্বাদ পেলেই তার স্বার্থ সিদ্ধি সে করে ফেলতে পারবে। এটা কি তোকে সে জানিয়েছে? কিরে কিরে বল, কথা বলছিস না যে? কিরে? দেখলাম শুয়ে ওগুলি ওরকম ভাবে মাথা নিচে পা উপরে করে দাঁড়িয়ে রয়েছে। এরপরে তারা আমাকে উদ্দেশ্য করে ঘুরতে শুরু করলো। ঘূর্ণায়মান গতিক্রমে বেড়েই চলল। আমি নিজের চোখে কিছুই অনুভব করতে পারলাম না। মনে হচ্ছিল মাথাটা ঘুরছে, মাথাটা বন বন করে ঘুরেই চলেছে। তারই সাথে ভেসে আসতে থাকলো সেই অট্টহাস্যের চিৎকার। আমি সেই সময়ে কেবলই সাধনার সূচনা লগ্নে পৌঁছেছিলাম। এই অবস্থায় কোনো মন্ত্র পাঠের দ্বারা মা কালীর শক্তিকে জাগরিত করে নিজেকে রক্ষা করার কাজ সম্ভব ছিল না। আমিও বুঝতে পারছিলাম যে এত সহজে এখান থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়।
আমি নিজের মনের জোর নিয়ে ডান হাতে থাকা মা কালীর কবচটিকে শক্ত করে ধরে কেবল বলে চললাম, ওম কপাল কুণ্ডে মাত স্বয়ং, হুম হুম ক্লিম কালিকে, হুম ক্লিম হম হেম, ক্লিম কালিকে পাপনাশায়, হুম কুং ভিং স্বাহা, হুম হুম ক্লিম ফট স্বাহা। এই মন্ত্রটি আওড়াতে আওড়াতে কখন যে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম কোনো খেয়াল নেই। যখন চোখ খুললাম তখন দেখলাম গ্রামের কিছু মানুষ আমাকে ঘিরে দাঁড়িয়ে রয়েছে। তাদের মধ্যে থেকেই এক বৃদ্ধ ব্যক্তি আমার দিকে এগিয়ে এসে বললেন, বাবা, তোমাকে ওই পুরনো কবরখানার বাইরে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখেছিলাম। তোমার শরীরের অনেক জায়গাতেই আঘাতের চিহ্ন দেখে বুঝতে পেরেছিলাম যে কোনো এক বিশেষ শক্তির সাথে লড়াই করেই তুমি তোমার প্রাণটা বাঁচাতে সক্ষম হয়েছ। এই সকল শক্তি কোনো সাধারণ শক্তি নয়। ওই জায়গায় রয়েছে কয়েকশো পাপী আত্মা, যারা একত্রে ওই স্থানটিকে অপবিত্র করে রেখে দিয়েছে। একা কোনো মানুষের পক্ষে তাদের সাথে যুঝতে পারা সহজ কাজ নয়। তুমি তোমার ওই কবচের জন্যেই হয়তো রক্ষা পেয়েছ। আমরা গ্রামের গরিব মানুষ, ওই পথে জঙ্গলের দিকে কাঠ কাটতে যাই। ভোরের দিকে যাই আর ফিরতে ফিরতে সেই সন্ধে হয়ে যায়। পথের মধ্যে তোমাকে ওভাবে পড়ে থাকতে দেখে আমরা তোমাকে নিয়ে এসেছি বাবা। তুমি এখন সুস্থ বোধ করছো তো? ঈশ্বরের অশেষ কৃপা যে ওই সকল কালো শক্তির দল তোমার শরীরে আঁচড় কাটলেও মা তা করতে দেননি। তোমার প্রাণটিকে ঠিকই অক্ষত রেখে দিয়েছেন। সেদিন আমি ওদেরকে সব কটা কথাই বলেছিলাম। পরে জানতে পেরেছিলাম এভাবে বিভ্রমের সৃষ্টি করে ওই সকল কালো শক্তি নাকি বহু গ্রামবাসীর প্রাণ নিয়েছে। সেদিন বুঝেছিলাম কিছু অভিশাপকে খণ্ডন করা যায় না। আমরা শুভ আর অশুভের লড়াইয়ে শুভ শক্তির জয়ের বিষয়টিকে নিয়ে সদাই চিন্তিত থাকি, কিন্তু সেদিনও যে শুভ শক্তির জয় হয়নি এমনটা নয়। তবে ভারসাম্য রক্ষার জন্যেই হয়তো শুভ শক্তি অশুভের বিনাশ সাধন করেনি। আমি সেদিন জীবিত ফিরে এসেছিলাম, তবে ওই কাপালিকের আর কোনো খোঁজ মেলেনি। হয়তো সবটাই ছিল ভেলকি। ঠাকুরমশায়ের মুখে এমন কথা শুনে সেদিন গায়ে একেবারে কাঁটা দিয়ে উঠেছিল। ওনার জায়গায় আমরা থাকলে হয়তো আর বেঁচেই ফিরে আসতে হতো না কোনোদিন। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখিকা সঞ্চারী ভট্টাচার্যের কলমে তারানাথ তান্ত্রিকের ফ্যানফিকশন সম্বলিত কাহিনী তারানাথ তান্ত্রিক ও কবরের ত্রাস গল্পটি। আজকের গল্পে বিভূতির চরিত্রে ছিলেন অন্বেষণ সরকার, কিশোরী ও বৃদ্ধ লোকের চরিত্রে ছিলেন তমাল, চারি এবং ডাইনির চরিত্রে অভিনয় করেছেন বর্ণালী দে বর্মন, কাপালিকের চরিত্রে ছিলেন ঋতদীপ, তারানাথের চরিত্রে ছিলেন হ্যাপি। এছাড়াও আজকের গল্পে সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এমন কাহিনী আরও শুনতে হলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের শাম্ভবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে।